এখনো জেগে আছেন? অসুস্থ কোথায় রে, আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হলে শরীরের দিক থেকে আপনি অসুস্থ। তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন মা, মা তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা না, আজকে তুমি দুজনের পুরুষটা, দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য। তাই সেই কর্তব্য পালন না করলে কখনো কোনো স্বামী স্ত্রী আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না বাবা। হ্যাঁ বাবা, তোর বাবার জন্য তুই ভাবিসনি, আমি তো আছি। যা বাবা তুই যা, বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তবে তাই হোক মা, তাই হোক। তোমাদের আশীর্বাদ পাঠিয়ে করে আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন কেন কি হয়েছে রামুদা? আমাকে আবার কার কি প্রয়োজন? তোমাকেই তো বেশি প্রয়োজন তোমার দাদাবাবু, তোমাকেই তো বেশি প্রয়োজন। বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে আসছে। কি বউ? কাদের বউ? হ্যাঁ বগিমা, চাঁদের মতো সুন্দর কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী পৃথিবী। এত রাতে তোমার সঙ্গে কে দেখা করতে চায়? কাদের বউকে তুই জেনেছিস তুই? কেমন করে জানবো বগিমা, কেমন করে জানবো? এই নেই তো মেজ দাদাবাবু আর ছোট দাদাবাবুর সঙ্গে তর্ক, তাই মেজ দাদাবাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাত্রে অজ্ঞাত পরিচয়হীন মহিলার সঙ্গে দাদার দেখা হবে না। এত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে, কোথা থেকেই বা এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞাসা করেই বলছেন আমরা দাদাকে একবার দেখে দিই, তার সঙ্গে আমার খুব জরুরি দরকার। জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে প্রশ্ন জানিয়ে দিয়েছি আজ রাত্রে দাদার সঙ্গে কোনো মতে দেখা হবে না। কেন থেকে হবে না মেয়েটা, কেন থেকে হবে না? আপনি তাকে এবারে ভেতরে নিয়ে এসেছি। নক্ষত্র? নক্ষত্র? ওইটাকে বাড়ির ভেতরে এনেছিস কেন? না না, সে উপায় ছিল না মেজদার, কোনো উপায় ছিল না। সে আমার হাত ধরে বললো তুমি আমার ভাইয়ের মতো, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার দাদার সঙ্গে একটিবার আমার দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে ওই ভদ্রমাঝে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বলতে হ্যাঁ, তাই তো মেজদার আদেশকে উপেক্ষা করে আমার সেই দিদির অনুরোধ রক্ষা করতে তাকে আমি সসম্মানে এবারে ভেতরে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু আমি জানতে চাই নক্ষত্র, আমি জানতে চাই সেই মেয়েটি আসলে কে? আমি তো কোনো অন্ধবিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম গো। বলো না, সত্যি করে বলো না, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবং আজই তার ফুলসজ্জা। কেন এসেছো বকুল, কেন এসেছো? তুমি আমার কাছে ছুটে এসেছো? আমি যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন কোন আশা নিয়ে তুমি আমার কাছে ছুটে আসবে না। না, চলে যেতে হবে না, আজ থেকে এই বাড়িতেই থাকবে। বাবা, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো দাদাবাবু, ওই লক্ষ্মী পৃথিবীর মতো করেছি তোমাকে। আচ্ছা, একটা অজানা অপরিচিত মেয়ে বলে সবার আগে খবর নিশ্চিত আছে মেয়েদের ভালো নইলে ভদ্রমহিলা এত রাত্রে দাদার কাছে ছুটে আসবেন কেন? ও দাদা বলো না, তুমি বলো, এই ভদ্রমহিলাকে নক্ষত্র প্লিজ, তোরা একটু চুপ কর ভাই, তোরা একটু চুপ কর। আমি যে আর সহ্য করতে পারছি না ভাই, এই ভক্ত
গো বাবুমশাই, হ্যাঁ, উনি যখন ওখানে থাকতেন না, তখন আমি ওই বাবুর সব কাজ করে দিতাম। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জার আনন্দটা একবারে মাটি হয়ে যাবে। কাজেই তুমি এখন যেতে পারো। এত রাত্রে উনি যাবেন না কোথায়? হ্যাঁ হ্যাঁ, ও তাই তো। একা আমি মানুষ, একা বাইরে বেরোলে বিপদ হতে পারে। ঠিকই কথা। এত রাত্রে একা তুমি যাবি বা কেমন করে? তার চেয়ে আজ রাতটা এখানে থেকে কাল সকালেই না হয়। না বাবুমশাই, না, আমি আপনাকে জোর হাত করে বলছি, আমাকে আমাকে আপনার তাড়িয়ে দেবেন না। আমি যেমন এক প্রকাশা নিয়ে এসেছি, হ্যাঁ গো বাবু, ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। তা কি করে হয় বাছা? তুমি তো বিবাহিতা, তোমার স্বামীর সংসার হারিয়ে গেছে মা। মা হারিয়ে গেছে। আজকে আমি একা, বড় একা, তাই তো আপনাদের কাছে আমি বড় জোরে বিরতি করছি মা। আপনারা তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করে এবার আশ্রয় দিন। আপনারা যা বলবেন আমি তাই করবো, আমাকে চা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু এ বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন। অসম্ভব! অসম্ভব! দুজন কাজের লোক রাখার মতো আমাদের বিলাসিতা মানায় না। কিছু আমাকে একটা টাকাও মাইনে দিতে পারে না বাবু। পেটে তো কিছু দিতে হবে। অর্ঘ তুই চুপ কর। আর আমার মনে হয় দাদা, ওর মনে প্লিজ নক্ষত্র, প্লিজ তুই একটু চুপ কর ভাই, তুই একটু চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না রে ভাই। বকুল, বকুল, আমি তোমায় অনুরোধ করছি, তুমি তুমি এখান থেকে চলে যাও বকুল। আর কোনোদিন কোনো আশা নিয়ে তুমি এর বাড়িতে এসো না বকুল। তোমার আমার অতীতের সম্পর্ক আর শেষ হয়ে গেছে। যাও, তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। চলে যেতে হবে না, আজ থেকে ওই মেয়েটা এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর উদ্দেশ্য অশক্তি মহ তা বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে এবার বিচার সভাটা ভঙ্গ করবেন কি? তুমি? হ্যাঁ আমি। তখন থেকে একটা গায়ের চাকরানিকে নেই যেভাবে আপনারা বাড়াবাড়ি করে চলছেন, তাতে মনে হচ্ছে ছেলের বিয়ের আনন্দের চেয়ে ওই চাকরানি পাওয়ার আনন্দ বেশি হয়ে দাঁড়িয়েছে। আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছে, সবাই শুনতে পাবে। পাবে, তাতে আমার কি? বিয়োগী, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি ফুলসজ্জার ঘরে আমার অপেক্ষা করে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গে যাবে। এই বললেন বন্ধুমণি, তুমি ওই স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে প্রশ্ন পড়ে যায় না? প্রশ্ন হতে পারে না বৌমা, প্রশ্ন হতে পারে না, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামীকে যে অসম্মান করা হয় তুমি কি জানো না? মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওসব পাইয়া মূর্খ মেয়ের দল। আমার মতো উচ্চ শিক্ষিতা শহরের মেয়েদের কাছে স্বামী হলো একটা বন্ধু। বিউটি, বাহ, বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে রুচি আর চরিত্র সিলেবাসটা তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতার উচ্চ শিক্ষার ভিতরে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরে। তুমি জানিস, মৃত্যু শয্যা শুয়ে আমি স্বপ্ন দেখতাম আবার তোমার বিয়ে হবে। বাবা, মনের মতো বৌমা হলো, আমার পতা রাখতে তোমার বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, সে একটা বৌমা। বৌমা, কি? আমার এত বড় অপমান? সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটাকে নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে ভবিষ্যতে যথেষ্ট সচেতন থাকবে। এই যে, বলে আমার অপমান করার কারণটা কি? সবকিছু আমাদের মনে হচ্ছে ইচ্ছা মেরিটা। অর্ঘ, আমি তোমাকে আপনার বলছি বাবা,
এখন এই চাকরিটাকে তারাও, নইলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় হইবে, ঝড় বলে। শোনো ধ্রুব, আমি তোমার মাত্র 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে আমার রুমে না গেলে তোমার সাথের বোমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে, একেবারে বোমা হয়ে ফেটে পড়বে। তুমি কি শুধু পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে? কোনো কথাই কি তুমি বলবে না? বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে রে ভাই। কর্তব্যের ফাঁসি রুদ্ধ আমার বাবা মনার অমুক্ত যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদছে। তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি আমিও বংশী ভরদাদার বাবু। তুমি তুমি ওই পুলিশ সজ্জার করে যাও। দেরি হলে আমার হয়তো বৌদি বাড়ি গেছি, আবার আবার হয়তো তোমাকে বেশি অপমান করবে। বাবুদা, তুমি ওই পুলিশ সজ্জার করে যাও ভরদাদা বাবু। তুমি ওই পুলিশ সজ্জার করে যাও। পুলিশ বাবুদা না, আমি কখনোই যাব না। যার যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র শ্রীপূর্ণ বেমানার, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দিয়ে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তুমি ঠিক বলেছো বাবা। তোমার জীবনের মহা সমস্যার কথা কেউ না জানলো আমি তো ভালো পেয়েছি, তাই সব চিনে বসে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি তুমি সিদ্ধান্ত নাও দাদা, তাকে তুমি আপন করে নেবে। তোমার তোমার ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে নাই ভালোবাসার সিঁদুরকে, নক্ষত্র, সিঁদুরকে নক্ষত্র, ওই নক্ষত্র, তুই শুনে যা ভাই, তুই শুনে যা। আমার ওই অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার এই ভালোবাসার সিঁদুরের মূল্য আমার কাছে অনেক বেশি দামি। বকুল, আমি মহান্যায় করেছি। নিষ্ঠুর নির্মমের মতো তোমার ভালোবাসাকে আমি খুন করেছি বকুল। তাই তুমি আমাকে অভিশাপ দাও বকুল, প্রাণ ভরে অভিশাপ। ছি, ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। তুমি এখন যাও, তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করে আছে। আজকে যে তোমার ফুলসজ্জা। তুমি কি বকুল, নিজের স্বামীকে ওই অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা এতটুকু হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে অনুমতি দেওয়া যে স্ত্রীর একমাত্র কর্তব্য। বকুল, তুমি ভেবো না, তুমি ভেবো না, তোমার আমার সম্পর্ক ঈশ্বর ছাড়া কেউ জানবে না। এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। যাও, তুমি যাও। না বকুল না, আমি তোমাকে ছেড়ে ওই বিউটির কাছে আমি কিছুতেই যাব না। আমার মাথা দিব্যি, তুমি যাও। বকুল, বেশ, তবে তাই হোক বকুল, তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক এই অবাকা ধুমুর জীবনের নতুন ইতিহাস। আর তোমার ব্যর্থ প্রেমের হাহাকার হোক আমার ওই ফুলসজ্জার উপহার। আর তোমার বুক ফাটা কান্নার চুরি হোক আমার এই ফুলসজ্জার দানা। ওগো ঈশ্বর! আমার জীবন নিয়ে তুমি একই খেলা খেললে থাকো। দুঃখ যদি দেবে তাহলে কেন দিয়েছিলে মিথ্যে সুখের হাতছানি? কেন কেন কেন?
শুভরাতে এই কামনাতে আমি যেটা গান আমি যে ভিতর থেকে তার কণ্ঠে বাবার একটা প্রশ্ন শুনতে পেলাম। একটু পরই হয়তো বকুল এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলবে, বাবা একা একা দাঁড়িয়ে তুমি কার কথা ভাবছো? বকুল, কই কোথায় দিদি? না মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা, আমার বড় ভুল হয়ে গেছে। এই এই বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার ওই বাহ্যিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো শহরের স্বপ্নে আমি সব সময় শুনতে পাই সেই বকুলের কণ্ঠস্বর চোখের সামনে যেন ভেসে ওঠে। আমার সেই বকুলের সেই মলিন মুখখানা। বাবা তুমি অযথাই দিদির কথা ভাবছো। অযথা নয় রে মা, অযথা নয়। আর 7 দিন হয়ে গেল আমি বলছি দিদি খুব ভালো আছে। দিদি শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে আশ্রয় দিয়েছে, তা না হলে দিদি হয়তো কবে ফিরে আসতো। তুই বলছিস রে মা, তুই বলছিস হ্যাঁ আমার বকুল ভালো আছে? হ্যাঁ বাবা। এ থাকবি তো? ধ্রুবর মতন আদর্শবান সন্তানের বাবা মা এ কখনোই খারাপ হতে পারে না। বাবা এ কতদিন আমি মেয়েটাকে দেখিনি, মনটা আমার বড় ছটফট করছে। এই তাছাড়া বিয়ের পর নতুন বিয়ে জামাইকে একসঙ্গে আসতে হয়। আমি বলবো আজই যাবে বাবা। শ্বশুর বাড়ি যাবার সময় হতে পারিনি, তোমাকে কিছুই দিতে পারিনি। তাই যদি ওর জন্য একটা শাড়ি আর ধ্রুবর জন্য একটা জামা প্যান্ট নিয়ে আমি না যেতে পারি, আর আমি যে ভীষণ ধ্রুবর কাছে ছোট হয়ে যাবো রে মা। বাবা আমি বলছিলাম কি আমার কাছে তেমন কিছু নেই যা দিয়ে আমি এক কাজ করলে হয় না বাবা, মায়ের যে সোনার বালাগুলো আছে সেগুলো বিক্রি করে না হয়। আরে যাবো না। ওভাবে তাড়না তোর মায়ের গহনাগুলো তুমি এক এক করে সব বিক্রি করে বাবা তাহলে সব সিকিউরিটি আমি আর মুছে ফেলতে চাই না রে মা। আমি আর মুছে বেশ ফেলতে চাই বাবা, না। তাই তো। কিন্তু দিদি আর জামাই বাবু যখন এই বাড়ি থেকে ফিরে যাবে তখন তুমি তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে পাঠিও। হাতে 2 দিন সময় পেলে তুমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবে। বলো ঠিকই বলেছিস রে মা, তুই ঠিকই বলেছিস। হাতে আমি 2 দিন সময় পেলে ঠিক আমি টাকা জোগাড় করে নেবো। আমি তাহলে বেরোচ্ছি রে মা। এই সম্ভব হলে তাহলে ওদিকে আমি সঙ্গে করে নিয়ে আসবো। আর নিমার হাতে না আমি বাজারটা করে পাঠিয়ে দেবো। কাল না তুই একটু ভালো মন্দ জামাই বলে
যোগ্য বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? হ্যাঁ, আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, আমার মতো অসংখ্য গুণে ছড়াছড়ি। তাছাড়া ভালো গাইতে পারি, নাচতেও পারি। ওই ড্যান্সের সঙ্গে ক্লাসিক্যাল নাচের মিক্সচার করে এমন একটা পেশ করবো যা দেখে আপনি আমার তাজ্জব পেয়ে যাবে। একটু নিচে দেখাচ্ছি, দাঁড়াও। আপনি নাচ করে দেবেন তুমি? বেশ, তাহলে একটা ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত। আমি ভাবলাম আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন, আমাদের বিয়ের প্রাথমিক আলোচনাটা করি। বিয়ে প্রাথমিক আলোচনা মানে? হ্যাঁ, আমার এই বিয়ের আমিই ঘটক। যোগাযোগ থেকে একেবারে ছাতনা করা অবধি নিজেই সামনে দেব। নিন, আমার বাবাকে ডাকুন। আমি এখনো বাড়িতে নেই। আমাকে আপনার পছন্দ হয়েছে। ও বাবা! আপনাকে আর পছন্দ হবে না? আপনি হলেন সুদর্শন, সুস্বাস্থ্যবান। তোমার কথাগুলো ভীষণ মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, এবং আপনিও নাহলে তুমিও না ভীষণ মিষ্টি। এই মাইনে বলছি, এই একটু কাছে এসে না মাইনে, এই ফুলটা তোমার ধোপায় লাগিয়ে দিই। এটা আপনি না আমার টিকিতে লাগা। ভালো মানাবে। ঠিক আছে? হ্যাঁ, দেখো। এবার আপনি আসতে পারেন। সে কি? প্রথমে আপনারটুকু না করে আমাকে চলে যেতে বলছেন? একটু মনে এইদিকে আপনার যা মিষ্টি কথা না, এরপর যদি মিষ্টি মুখ করা হয় না, তাহলে আপনার মুখ থেকে মিষ্টি কথা ফুলছড়ি বেরোবে, ফুলছড়ি। আসুন, আসুন আজি, আমার কাজ আছে। বেশ, তাহলে আসি। হ্যাঁ, আসুন। তুই বল তোমার বাবাকে আমাদের এই মতামতের কথাটা জানিয়ে দিও, কেমন? এবার আমি যদি আসবো সেদিন একবার টোপর মাথায় দিয়ে আসবো। তাই এসো, আমি তোমার জন্য মালা রেখে রাখবো। তুমি ফুলের মালা নয়, এই পায়ের জুতোর মালা। তোমার যে ওই জুতির মালাকে আমি ফুলের মালা ভেবে গলায় পরে নেবো চাপা। চুন্না বাবু, আপনি আবার তুমি এসেছো? नहीं नहीं, आज আমি তোমার সাথে আসনাই করতে আসিনি চাপা, এসেছি তোমার এনকানে আমার এই শূন্য হৃদয়ের দিনটাকে ভরিয়ে নিতে। আমি জানি আমার আসনাই কখনো তোমার হৃদয়ে প্রেমের দিনের চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো বদনসিব কখনোই তোমার হৃদয়ের মন্দিরে আসন পেতে পারে না। তিন সালে জিন্দগি আমি তোমার অন্ধের বাপি সব দেখে যাবো চাপা। চুন্না বাবু, আপনি চলে যান প্লিজ। আপনি এখান থেকে চলে যান। তোমাকে দুয়া করে দেখার চান্সটা তুমি দেবে না আমি চাপা। দুঃখিত। তোমার দুঃখের কারণ হয়ে ফির কবি আমি তোমার সামনে আসবো না। দূর থেকে, সির্ফ দূর থেকে আমি দোয়া ভরে দেখবো চাপা, দোয়া ভরে দেখবো। চুন্না বাবু, তাই করুন। আর একটা বাদ চাপা, তোমার সুখের দিনে হয়তো আমার কথা ইয়াদ হবে না তা আমি জানি, লেকিন দুঃখের দিনে যদি আমার কথা ইয়াদ হয় তুমি আমার কাছে এসো, আমি জিন্দগি ভর তোমার ওই অপেক্ষার পথে রইব। চুন্না বাবু, হ্যাঁ, বত কি বল, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছেন? সত্যি আপনি চাকরি পেয়েছেন? হ্যাঁ, এবং আমাদের অফিসে একটা লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। চাকরি করতে মর্জি হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। কি হবে? আমার চাকরি হবে? হবে কিনা তা ওপরওয়ালাই মালুম। লেকিন বসকে আমি তোমার সব কথা বলেছি। বস বলেছে বলেছে? ইন্টারভিউতে পাস করতে পারলে চাকরিটা তোমার জরুর হয়ে যাবে। কিন্তু ফির কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। অসামান্যটুকু উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতজ্ঞ মনে করবো। তুমি তোমার বাবাকে বলে রাজি করিয়ে রেখো, আমি আমার টাইম মোতাবেক আসবো। আজ তবে চলি, কেমন? গুড বাই, গুড বাই, গুড বাই। ইন্টারভিউতে পাস করতে পারলে আমি চাকরি হবে? এত সৌভাগ্য কি আমার হবে? না না, যেমন করে হোক আমি আমার বাবাকে রাজি করিয়ে বলবই। তুমি
তোমার জীবনের রং হয়তো নতুন করে বদলে যাবে, কোনো নতুন শিল্পী হয়তো সুন্দর করে লাগাবে তোমার এই মনের আকাশ। আর এই আকাশ থেকে একটু একটু করে দূরে এই নক্ষত্র কোথাও মিলিয়ে যাবে। না না নক্ষত্র না, আমার মনের আকাশে শুধু একটাই নক্ষত্র উদয় হয়েছে। সেই নক্ষত্র যদি কখনো মিলিয়ে যায় তাহলে যে আমি হতাশার অন্ধকারে হারিয়ে যাব। চাকরির ক্ষেত্রে আমি তোমায় বাধা ছিল না সাবা, কিন্তু যেদিন যেদিন তুমি আমার সঙ্গে আমার জীবন সঙ্গে হবে, সেই দিন হবে তোমার চাকরি জীবনের ছুটি। জানো, সেদিন হবে তোমার চাকরি জীবনের ছুটি। নারীরা সমাজকালে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে, তবু আজকের দিনে আমার কথা হচ্ছে আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসাতে সাজাবে সোনার সংসার। দিনের শেষে যখন এই ক্লান্ত পুরুষ ঘরে ফিরবে, তখনই নারী তার সেবা ভালোবাসা দিয়ে সেই ক্লান্তিকে দূর করবে। আর আমি তখন তোমাকে বলবো, কি বলবে চাপা? আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ মেঘে আমি শুধু মেঘের মায়া। তোমায় কাছে পৃথিবীতে আর সুখী হলো আমার চেয়ে। তোমায় কাছে হাতে প্রাণ দিয়ে বাঁচাও ঘরে মুখের বাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের আমি তো বন্ধ দরজা থেকে পালিয়ে এসেছি গো, পালিয়ে এসেছি। কিন্তু আমি কোন দিকে পালাই? ওই সদর দরজা দিয়ে গেলে ওই যে দেখতে পেয়ে যাও। না না, আমি বরং পিছনের দরজা দিয়েই পিছনে দরজা দিয়ে কেন রে কঙ্কন? সবসময় সদর দরজা খোলা আছে। দাদা তুমি, দরজা দিয়ে তুই। দাদা তুমি, হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস তাই তোকে আমি পথ দেখাতে না। বল, এবার তোর পথে এগোতে যা। জীবনের পথে নয় মরণের পথে। তুই যদি আমার কথা মেনে নিস, তোর নামে সব
বলছিস রে কঙ্ক? এ তোকে আমি না আমার নিজের থেকেও অনেক বেশি সুখের আরো। হে তুই আমার ভাই। তুই কষ্ট পেলে না আমি ভীষণ কষ্ট পাবো রে ভাই। আমার পক্ষে তুমি কষ্ট পাবে? কঙ্ক, হ্যাঁ দাদা, মিথ্যা কথা। আমাকেও তুমি ফোন করতে বিশ্বাস করো, যদি বাবা বললে উইল্লা করে যেতে। তখন করিনি। এবার তোকে আমি সত্যি সত্যি খুন করবো। হরিনামের ওই জায়গাটা আমার নামটা বসাবো। তুমি কোনোদিনই পারবে না দাদা। আর এই ছাড়ি তুমি কোনোদিন আমাকে একেবারে খুন করতে পারবে না। পুলিশকে খুন করতে পারবো না। তুই তো অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাক। আমি তো অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারই হোক তোর নামের সম্পত্তি আমি ছিনিয়েই নেব। রঞ্জন, রঞ্জন, এতক্ষণ কোথায় ছিলেন আজকে? বাংলাটার রুম ছেড়ে এখানে এসে পাগলামো করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। না মানে ওর ঘরে দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে বাইরে এলে ভালো কি করে? নিশ্চয় কেউ দরজা খুলে দিয়েছে। এই কাকা বল বলকে তোর ঘরে দরজা খুলে দিয়েছে। একটা ভূত এসে চুপি চুপি আমার ঘরের দরজাটা খুলে দিয়ে গেছে। পাগলা আমার জীবনের দরজাটা খুলে দিয়ে গেছে। সেই ভূতটা এবার তোমাদের মরণের দরজা খুলে দেবে দাদা। আর সেই দরজাকে তোমরা একেবারে জমির দক্ষিণ দরজা। তোর পাগলামো সহ্য করার মতো ধৈর্য আমার নেই। এই বাধ্য ছেলের মতো নে, নে, এই দলিলটাতে সই করে দিয়ে যত খুশি পাগলাম কর। কেউ তো কার কিচ্ছু বলবে না। সবাই সই আরে সইটা করে দিলে ওর থেকে আবার রাজার হারে রাখবে। হ্যাঁ ভালো ভালো খাবার পাবে, ভালো খাবার। আরে দামি দামি পোশাক পরে বয়সেরই গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াতে চলে যাবে। শুধু তাই নয় রে কঙ্ক, আজ থেকে তুই তোর নামে যথামূল্যের সম্পত্তি আমার নামে লিখে দিবি। এ তোকে আমি কথা দিচ্ছি, আজ থেকে 2 বছরের মধ্যে ওই দ্বিগুণ মূল্যের সম্পত্তি এ তোকে আমি ফিরিয়ে দেবো। কি মজা, কি মজা। আমি যখন অনেক বড় লোক পেয়ে যাবো, আমার মাথাটা আকাশে ফেঁকে যাবে। আমার একটা হাত হিমালয়, আর একটা হাত কন্যাকুমারী পর্যন্ত পৌঁছে যাবে। আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্ক? আমরা আমরা দুজনে না একই মায়ের পেটের ভাই না হলো এ তুই যেন আমার কত বেশি আপন। বন্ধুরা ভাই বলছ না, বল, 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 বল। দে ভাই, দে, দে, দে। এই নে, ধর ভাই, ধর, 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 ধর। এই খেলটাতে না তুই একটা ভাই ছোট্ট করে সই করে দিয়ে ভাই, দে, দে ভাই, দে। হ্যাঁ? একটা সই, মাত্র একটা সই, আমার অনেক সই, অনেক আনন্দ এনে দেবে। আর আমি দেখে দেবে আমাকে মস্ত বড় স্বপ্ন। এই না সই কার হচ্ছে? এইটা আমি সই করলাম গো। এইটা আমি সই করলাম। এইটা আমি সই করলাম। কি? এত বড় তো স্পর্ধা, আমার দলিলটাকে তুই ছিঁড়ে ফেলি। কেন ছিড়ব না গো দাদা? আমি তো আর সেরকম নির্বোধ নই। তবে এটুকু তো ভালো করে বুঝি, সধর্মের নিধন সেহ বড় ধর্ম, বড় ভয়াবহ। পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিখারি হয়ে দিন কাটানো অনেকে ভালো গো দাদা, অনেকে ভালো। এখানে কি বলছিস রে আজকে? তার চেয়েও তোকে আমি অনেক নিচে নামাবো। আজ তোকে আমি একবারে
কল্পনাও করতে পারবে না। আজ সারাদিন ওকে আমি নিঃশ্বাসে ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবার জ্ঞান ফিরবে ওর শরীরে পুষতে রাখবো সেই বিষাক্ত ইঞ্জেকশন। ইওর রাইট। মুক্তি আমি তোকে দেব রে পঙ্ক। আমরা কোন খেলি মিলি তোর ওর ময়দান মতো তোকে আমি চিরমুক্তি দিয়ে দেব। বকুল এবারে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজে যেন আমার মন বসছে না। চাকরানি হলো মেয়েটার মুখ খারাপ, আরই সুন্দর, তার চেয়ে সুন্দর ওর দেহ খারাপ, ওর চোখ দুটো যেন সব দুটো চম্বু, আর মুখটা যেন আসত একটা মৌচা। ওই মৌচাকটাকে যদি একবার সামনে পেনা, কিন্তু কিন্তু কিভাবে 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 ওকে আমার ভানে ফেলবো? পেয়েছি পেয়েছি পেয়েছি, এই পেয়েছি। বকুলকে নিয়ে একেবারে জল বদলে দিত। জলের এগিয়ে সাথে বকুল আমার দিকে এগিয়ে আসবে, কাছে আরো কাছে। তারপর তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে, তখন তখন এমনি করবো আমি। জল চাইছিলে মেজবাবু? কে? ও তুমি, এসো এসো এসো। তুমি জল চাইছিলে মেজবাবু? কই না তো। ও আমি আমি না জল চাইছিলাম। আমার না ভীষণ তেষ্টা পেয়েছে বাবু। তুমি কি সেই তেষ্টা মেটাতে পারবে? এই জলটা খেয়ে নাও বাবু, সব তেষ্টা মিটে যাবে। হাতের কাছে এমন তরল অমৃত থাকতে গিলাসের জল কি তেষ্টা মেটে সুন্দরী? মেজবাবু, বকুল, তোমার হাতটা তো বড় নরম, আর এই বুকটা নিশ্চয় একটা দিয়েছিলে বাবু। কিছু কিছু নোংরানোর মাঝেও আনন্দের আশ্বাস পাওয়া যায় বাবু। আমি জানি তোমার মতো স্বামী প্রত্যেকটা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। এসে জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো। আর আর এমনিতে তোমাকে আমি একি আপনি তোমরা বৌদি বৌদি তুমি এসেছো বৌদি। এই নষ্ট মেয়েটা এতক্ষণ আমাকে হয়তো কি হয়েছে ঠাকুরপো? কি আর বলবো বৌদি, কথাটা বলতে আমার লজ্জায় মাথাটা হেট হয়ে আসছে। ঠাকুরপো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি বকুল কারণে অকারণে আমার ঘরে আসে, আমার এলোমেলো কথা বলে। নেহাত আমি ভালো মানুষ, তাই সব বুঝার না বুঝাও ভান করে আমি থাকি। মেজবাবু, দেখো না আজ আমার জল দিতে এসে হঠাৎ দর্শনে ইঙ্গিত করে বসলো। আর আমি রাজি না হওয়াতে হঠাৎ আমাকে দু হাতে জড়িয়ে ধরে, মেজবাবু, আর তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ চাইতে পাতাও বলে চিৎকার চুরি করে দিল। বাহ, চমৎকার মেজবাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ জীবনে আমি এই প্রথম দেখলাম। বকুল, বকুল করেনি চাকরানি, তাই হয়তো তোমার সাধুবান মুখোশে দেখা চরিত্রহীনতা আসল সংখ্যাটা আমি প্রকাশ করতে পারলাম না, কিন্তু মনে শুনে দেবো ভগবান আছে, আর তার সাথে থাকেনি কখনো তোমার পৃথিবীতে চরিত্রহীনতা চরিত্র পারবি না। কি বলে ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও কিন্তু আমার চরিত্রের মূল্য তোমার চরিত্রের চেয়ে কোনো অংশে কম নয় কোথায়। তাই বলছি এত সহজে
বিক্রি করতে চাই না। একটা চাকরি আসে বড় হকার, আজই ওকে বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কত ঠাকুরপো, আসল দোষ কোথায় জানো? কার? আসল দোষ হলো এই যৌবনে, এই নির্জন নিরালায়। তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। কি দেখবো? এসো, মিষ্টি মিষ্টি রাত বলছে দুষ্টু দুটি চোখ, মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু দুটি চোখ। এসো না, এসো না, এসো না এই রাত জাগে। এসো না, এসো না, এসো না এই রাত জাগে। মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু দুটি চোখ, মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু দুটি এই তুমি কি ধরনের গান গাইছো বৌমা? আপনি ঠিক বুঝবেন না মা, কারণ এইসব গান বোঝার মতো বয়স তো আপনার নেই। তুমি বুঝে ভুলে যাচ্ছ বৌমা। আমি একদিন এই বয়সটা পেরিয়ে এসেছি। তোমার ঠিক কম বয়সে এই বাড়ির বউ হয়ে এসে সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় আমি মঙ্গল গীত গেয়েছি। কিন্তু তোমার মতো এমন বেলেল্লা করে আমি করিনি বৌমা। ভদ্রভাবে কথা বলবেন না, শাশুড়ি বলে আর কিন্তু সম্মান রাখতে পারবো না। বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের মেয়ে মানে বৌদিকে তোমরা যা খুশি তাই বলে অপমান করবে, তার চাল চলন কথাবার্তা থেকে মৃত্যুরে পড়বে, এটা কিন্তু আমি অন্যায় মা। বাহ, বাহ, চমৎকার। তোমার মেজ ছেলে তো অনেক বড় হয়ে গেছে না মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। করবই তো, বৌদি শহরের মেয়ে, ছোট থেকে শহরের শিক্ষার দীক্ষায় মানুষ হয়েছে, তার সেই শিক্ষার রুচিকে নিয়ে তোমরা সবসময় বৌদিকে অপমান করবে, আমি এবং কি বুঝি করবো? ঠিক তোর মতো আমি একটা কথা বলছি অর্ব, আমি জীবিত থাকতে তোরা এই আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে এই সংসারের ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বললেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমা নায়িকাদের মতো সাজ করে ঘুরে বেড়ায়? কোন বাড়ির পুরোবর্তী ঘুমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে কাপড় পরে নির্লজ্জ বেহাদের মতো স্বামী শ্বশুর দেওরদের সামনে নেচে নেচে বেড়ায়? ও, এত করে তাহলে আমার এই সারা শরীরটাকে আপনি জরিপ করছিলেন? তোমার শরীরটাকে নয় বৌমা, তোমার শরীরটাকে নয়, আমি মনে মনে তোমার চরিত্রটাকে জরিপ করছিলাম আর ভাবছিলাম এই চরিত্র এবং সত্যতা তোমার মধ্যে আছে কিনা। আছে, আছে, কিন্তু আপনার ওল্ড কালচারের ছানি পড়া চোখে সেটা দেখতে পাবেন না। ছি বাবা, ছি। শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করে না? লজ্জা তো ওনারই পাওয়া উচিত, যে নির্লজ্জের মতো পুত্রবধূ নাভির নিচে স্বামীর ভাব দেখতে পারে। আমার মতো বড় চরিত্রহীন এই পৃথিবীতে আর একটাও নেই। ছি, 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 ছি। আমার আধুনিকের বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এক মুক্তি পুরো গেলা। আপনার যে উপহার আমার মনে থাকবে সিদ্ধান্ত গাঙ্গুলি। বৌমা, এই তুমি কি করলে বৌমা? তুমি শ্বশুরের নাম করে ডেকে
সত্য সদমর সম্পদ আশা ভরসার লক্ষ্য ওই যুবকের কখনোই তুমি মৃত্যু দেবে না। অসহ্য যন্ত্রণা। ওসব ভূমিকাকে এখনো নাম নেই বলতে তোমরা যথেষ্ট অপমান করেছো বড়টাকে বলে এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে বড়টা যদি উপযুক্ত ব্যবস্থা উত্তম হয় মেজ ছেলে হিসেবে যা করার তুমি তা করবো দেখো না মমতা, তুমি দেখো না আমার জন্য চলার মধ্যে বাড়িদের কেউ নেই মমতা। সেরকমই মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি আমার সমস্ত সন্তানা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না, সেবার মতো দিয়ে সাজাতে পারবে না সংসার মন্দির, গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে করতে পারবে না লক্ষ্মীর পাঁচালি। জানো বকুল জানো, আমি যে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই শহর থেকে আসা আধুনিকা বৌমা সেসব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। বাবা কৃষ্ণ আপনি সবে নিয়তি নয়, সবে নিয়তি। আপনি যান মা, আপনি বাবার সাথে যান। বকুল! আমি যাচ্ছি মা। না, আপনি বাবাকে দেখুন। বাবা, বাবা তুমি এসেছো বাবা? তুমি এসেছো? কেমন আছো বাবা? কেমন আছো? ভালো আছি, আমি খুব ভালো আছি। একটু একই চেহারা হয়েছে তো, যে মুখখানা সবসময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বলিনি ছা কেন দেবা? তবে কি এরা তোকে মেনে নেয়নি? কে বলেছে এই কথা? আমার স্বামী শ্বশুর সবাই আমাকে মেনে নিয়েছে বাবা। তুমি বৃথায় অভিমান করছো বাবা। আমার শ্বশুর অসুস্থ, তাই তো এই সংসারে আমার কত কাজ, তাই সময় মতো আমি তোমাকে চিঠি দিতে পারিনি বাবা। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? এ কথাটা আগে আমাকে বলিসনি। চল তো দেখি তোর শ্বশুর কেমন আছে। না মানে এখন থাক বাবা, এখন থাক। তুমি বরং আরো একদিন এসো। এতদূর এসে তোর শ্বশুর শাশুর সঙ্গে দেখা না করে আমি ফিরে যাবো? এই ধ্রুব এক কথা জানলে এই কত বড় যে দুঃখ পাবে তা তুই ভাবতে পারবি না। তা তুই ভাবতে আমি পারবি তাকে না। বুঝিয়ে বলে দেবো বাবা। কিন্তু এই নতুন মেয়ে জামাই নিয়ে যাবার ব্যাপারে তোর শ্বশুর শাশুর সঙ্গে একটা পরামর্শ করার দরকার আছে। এ সম্ভব হলে কালই তোদের নিয়ে না, এ কি হলো রে মা? তুই এমন করে চিৎকার করে উঠলি কেন? না মানে আমি বলছিলাম এখন কোনো মতে আমার যাওয়া সম্ভব না। আমি বলছিলাম তুমি এখন যাও বাবা, এখন যাও। আমি চিঠি দিয়ে তোমাকে জানালে তারপর তুমি এসো। আচ্ছা, তোর কি হয়েছে বলতো রে মা? চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কোনো কিছু গোপন করতে চাইছিস। না বাবু না, আমি তুই সত্যি করে বলতে রে মা, তুই তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি খুব সুখে আছি। আমি খুব সুখে আছি। এই ছোট লোকের মেয়ে, যাও তার সঙ্গে খুব তো সুখ দুঃখের গল্প শুরু করেছো। রান্নাটা কখনো হবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি। কাজের ফাঁকে দিয়ে বাইরের লোকের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। বাইরের লোক তুমি কাকে বলছো মা? হ্যাঁ, আমি তোর বাবা। ও তাই আমার চাকরের মতো সেজে বুঝে এসেছো। কি বললো মা? আমাকে তুমি চাকর বললে? চাকরানের বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার মশাই বলবো? কি বললে? বাবা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। এখানে দাঁড়াও মা, দাঁড়াও। আজ আমার সব কিছু এলোমেলো মনে হচ্ছে। তা আমার
পর সবটা যেন আমার মুক্ত হয়ে আসছে, তাই তো আমার মনে হচ্ছে তুমি কে? আমি এ বাড়ির বড় বউ, এ বাড়ির বিনা মাইনের চাকরানি। স্বামী পরিত্যক্ত বলে আমার স্বামী অর্থাৎ ধ্রুব ওকে চাকরানি হিসেবে আশ্রয় দিয়েছে। না এই বয়সে মেয়েকে চাকরানি না, না। একটু অন্য সাজে সাজিয়ে করে ও রূপ আছে, যৌবন আছে, সেটা বুঝে না, 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 কথা বলো না। টাকা রোজগার করতে পারবে। না, ছি মা ছি। ও ভগবান! এই কথা আমাকে শুনতে হলো। এই ছোট লোকের মেয়ে, ওসব ন্যাকামো পরে করলেও চলবে। 5 মিনিটের মধ্যেই আমার স্নানের জল তোলা না করে ধ্রুবকে বলে না এই বাড়ি থেকে আমি লাথি মেরে তাড়িয়ে দেবো। না না, এমন সর্বনাশ করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। বকুল, বাবা, তুই এই সুখে আছিস রে হতভাগী? আমার সামনে দাঁড়িয়ে দিয়ে এতগুলো মিথ্যা কথা বলতে আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। এছাড়া আমার তো কোনো উপায় ছিল না বাবা। তুমি এক্ষুনি চলে যাও বাবা, আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। না, আমি আর আসবো না। আজ আমি তোর সঙ্গে নিয়ে যাবো। না বাবা না, আচ্ছা, আমার আগে এই মিথ্যাবাদী তোমার কাছে আমি জবাব চাইব। এই সিধু গায়ের অধিকার যদি তুমি নাই পাবে, তাহলে কেন দিয়েছিলে কলঙ্কিত সিধু? কলঙ্কিত নয় বাবা, কলঙ্কিত নয়। এ যে আমার বহু সাধনার ফসল, আমার ভালোবাসার সিঁদুর। যে সিঁদুর মাথায় নিয়ে এই স্বামীর ঘরে চাকরি পেতে থাকতে হয়, বুঝে ফেল সেই সিঁদুর। আর আমার মতো করে তোর বিয়ে দেবো। ছি বাবা, ওর কথা শোনাও যে আমার মহাপাপ বাবা, আমার মহাপাপ। তুই আমার সঙ্গে ফিরে চল না। না বাবা, স্বামীর ত্যাগিনী হয়ে বাপের বাড়িতে রাজরানী সেজে থাকাচ্ছে, এই শ্বশুর বাড়িতে চাকরানী সেজে থাকাও যে আমার কাছে অনেক সুখের। তাই তো আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি বাবা, আমার তুমি ক্ষমা করো, তুমি চলে যাও বাবা। আরে কখনো কোনোদিন এখানে এসো না। মনে করো তোমার বকুলে মারা আমার তোর কথা ভেবে আমি চোখের জল ফেলবো না। আর চাপা জিজ্ঞাসা করে টাকা দিয়ে বলবো, ওরে চাপা, তোর দিদি শুধু চোখের জলে একটা নতুন সংসার সাজিয়েছে। বাবা, আর শ্বশুরের বাড়ি, এই বাপের বাড়ি নরকে ফিরে আসবে না। বাবা, বাবা। বাবা, বকুলকে তোমরা ক্ষমা করো বাবা, বকুলকে তোমরা ক্ষমা করো। ক্ষমা তো আমারই চা বকুল। বাবু, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে তিল তিল করে এইভাবে নিঃশেষ করে দেবে, আর আমি তা দু চোখ ভরে দেখবো? তা না হবে না বকুল, তা হবে না। আজই আমি সবার সামনে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে। না গো না, তা হয় না। কেন কেন হয় না বকুল, কেন হয় না? তোমার স্ত্রী যে মনে দুঃখ পাবে
তোমার জন্য যে তোমার স্ত্রী অপেক্ষা করে আছে। একটা হৃদয়হীনা নারীকে আমি স্ত্রী বলে কোনোদিন স্বীকার করি না। তুমি তোমার ভালোবাসা দিয়ে তুমি তুমি তোমার স্ত্রীর হৃদয় ভরিয়ে দেবে। আমার ভালোবাসা শুধু কি তোমার হৃদয়ে ভরিয়ে রেখেছে বকুল? তোমার প্রেম দিয়ে তুমি তাকে আপন করে নিও। আমার ব্যর্থ প্রেমকে শুধু তোমাকে কাছে পেতে চাই বকুল। একটু চাকরানির প্রতি তোমার এই দুর্বলতা সাজে না বাবু। চুপ করো বকুল, তুমি চুপ করো। ও কথা বলে তুমি তুমি আমার ভাঙা বুকটাকে আর ভেঙে দিও না। বাবু বাবু বলে ডেকে কেন কেন তুমি আমাদের সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করছো বকুল? আর কেউ না জানলেও এটা তো চির সত্য যে আমি তোমার স্বামী। সেই অধিকারে তুমি একটিবার, শুধু একটিবার তুমি কি আমার কাছে আসতে পারো না বকুল? বাবু সব অধিকার যে আমার হারিয়ে গেছে গো। ভাগ্যের বিড়ম্বনায় আজকে তোমার আমার পরিচয় মনিবার চাকরানির তাতে সকল ইচ্ছে থাকলেও আমি আমি নিরুপায়। ওই মিথ্যে সম্পর্ককে আজ আমি ভেঙে দেবো বকুল। সবার সামনে আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেবো। তোমার দুটি পায়ে পড়ি, তুমি ও কাজ করো না। তাহলে তুই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বলে সারাটা জীবন তুমি চোখের জলে বুক ভাসাবে বকুল? বকুল নাই বা পেল দেবতার চরণ। তবু তো বকুল ফুটেছে বাবু। ভাগ্য যদি সহায় হয় তাহলে একদিন না একদিন বকুল নিশ্চয়ই তার দেবতার চরণে আশ্রয় পাবে। সান্ত্বনার প্রলেপ দিয়ে আমার এই বুকটাকে ক্ষত বিক্ষতকে তুমি আর ভরাতে চেয়েও না বকুল। আমার হৃদয়ের গভীরে দাউ দাউ করে চলছে হতাশার আগুন। আমার এই ক্ষত বিক্ষত মনের মাঝে শুধু ব্যর্থতার হাহাকার বকুল। নাপার বেদনায় আজ আমার দেহ মন ক্লান্ত বকুল। প্লিজ বকুল প্লিজ, শুধু একটিবার আমার কাছে ধরা দিয়ে আমার এই অশান্ত হৃদয়টাকে তুমি শান্ত করো বকুল, তুমি শান্ত করো। আমার সংযমের বন্ধ দ্বার একটু একটু করে খুলে যাচ্ছে। দ্বিধা সংকটের মাঝে এখন আমি সুখের বাচ্চা নিয়ে নিজেকে হারিয়ে ফেলার আত্মইচ্ছা একটু একটু করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এসো বকুল, আমার কাছে এসো বকুল, আমার একটিবার কাছে এসো। এসো বকুল। আর ডেকো না সেই মধু নামে যাবার লগনে কিশোর বেলা যে নামে ডাকিতে কেন রাখো মনে যাবার লগনে আর দেখো না সেই মধু নামে যাবার লগনে কিশোর বেলা সেই নামে ডাকিতে
আসবে। আমার সুখের জন্য তুমি যেমন সব কিছু হারাতে প্রস্তুত আছো, তেমনি তেমনি আমি আর সব কিছু হারিয়ে আজ আমি তোমার কাছে প্রমাণ করে দেবো যে আমার ধুলো তোমার জন্য সব কিছু হারাতে